নমস্কার দর্শক বন্ধু, আমি এমফি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার শান্তনু রাজবংশী। দর্শক, আজকে আপনাদের সঙ্গে স্মল ক্যাপ ফান্ড নিয়ে একটু আলোচনা করব। অনেকেই যারা স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করেন, স্মল ক্যাপটা কী সেটা আপনারা জানেন কি? দেখুন, আমি একটু ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে নিফটি 500-এর নাম আপনারা অনেকেই শুনেছেন। মানে নিফটিতে যে 500টা কোম্পানি আছে তার কথা অনেকেই আপনারা শুনেছেন। এই 500টা কোম্পানির মধ্যে 1 থেকে 100 পর্যন্ত যে কোম্পানিগুলো আছে, মানে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী যেগুলো সবচেয়ে বড় কোম্পানি 1 থেকে 100 পর্যন্ত, সেগুলোকে লার্জ কোম্পানি বলা হয়। এবং এখানে ইনভেস্টমেন্টটাকে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট বলা হয়, মানে এই বড় কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট বলা হয়। এবং মিড ক্যাপ হচ্ছে এই 101 থেকে 250 পর্যন্ত, মানে 101 থেকে 250 পর্যন্ত যে কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিগুলোকে বলা হয় মিড স্কেল ইন্ডাস্ট্রি। মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী, তাদের পোটেনশিয়ালিটি অনুযায়ী বা তাদের স্টেবিলিটি অনুযায়ী এই কোম্পানিগুলোকে বিচার করা হয়, এগুলোকে মিড স্কেল ইন্ডাস্ট্রি বলা হয়। এবং এখানে ইনভেস্টমেন্টটাকে বলা হয় মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করা হচ্ছে। এবং স্মল ক্যাপটা কি, 251 থেকে পরবর্তী যে কোম্পানিগুলো আছে, টোটাল 500 কোম্পানির মধ্যে 251 থেকে বাদবাকি যে কোম্পানিগুলো আছে, এই ছোট স্কেলের কোম্পানিগুলো, যেগুলোর পোটেনশিয়ালিটি হয়তো রয়েছে কিন্তু এখনও সেই রেঞ্জে বড় হয়ে ওঠেনি, বড় হয়ে ওঠার লক্ষ্যে আছে, বা নিজেদেরকে আস্তে আস্তে এক্সপ্ল্যান করছে, নিজেদের ব্যবসাটাকে আরও বাড়াচ্ছে, এই কোম্পানিগুলোকে বলা হয় স্মল ক্যাপ ইন্ডাস্ট্রি। তো এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলোতে যে ইনভেস্টমেন্ট হয় সেটাকে বলা হয় স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করা। এবার প্রশ্ন হচ্ছে যে সেবির কি গাইডলাইন আছে। দেখুন, আপনি যদি এসআইপি করেন, ধরুন কথার কথা বলছি, আপনাকে বোঝানোর জন্য বলছি, যদি আপনি 100 টাকা ইনভেস্ট করে থাকেন, তাহলে সেবির গাইডলাইন অনুযায়ী যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতেই আপনি করছেন, ধরুন আপনি এইচডিএফসি স্মল ক্যাপে করেছেন, বা আপনি আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের স্মল ক্যাপে ইনভেস্ট করেছেন, তাহলে যদি করে থাকেন, তাহলে আপনার এই 100 টাকার 65 টাকা বাধ্যতামূলক ওই স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে। মানে এই স্মল ছোটো সাইজের কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে হবে। এবং বাদবাকি যে 35 টাকা আছে সেটা কিন্তু ফান্ড ম্যানেজার ডিসাইড করতে পারে, সে মার্কেটের সিচুয়েশান অনুযায়ী সে মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারে। এখন ঘটনা হচ্ছে, তাহলে কি ছোট কোম্পানিতে ইনভেস্ট করব, এটা কি রিস্ক হয়ে যাবে? দেখুন, ব্যাপারটা সেরকম নয়। যারা ফান্ড ম্যানেজার আছে তারা অনেক বিচার বিবেচনা করে এবং তারা অনেক স্টাডি করে এটা নিয়ে, যে কোন কোম্পানিগুলোর ভবিষ্যৎ ভালো, কোন কোম্পানিগুলো ভবিষ্যতে অনেক বড় জায়গায় যেতে পারে, বা কোন কোম্পানিগুলো দ্রুত গ্রো করছে, কোন কোম্পানিগুলো নিজেদের বিজনেসটাকে এক্সপ্ল্যান করছে। তো এগুলো তারা অ্যানালাইসিস করে সেই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করে। শান্তনুদা, এতে কি কোনো রিস্ক আছে? দেখুন, রিস্ক বলতে আপনি যদি শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করেন তাহলে অনেক ভলিটালিটি কিন্তু দেখতে পারেন, এর কোনো নিশ্চয়তা কিছু বলা যায় না। শর্ট টার্ম ইনভেস্ট করলে, মানে ধরুন আপনি একটা 3 বছরের টার্গেট রেখে ইনভেস্টমেন্ট করলেন, মার্কেটে কোনো খারাপ কিছু ঘটলো বা কোনো একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলো, সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভলিটাইলিটি আপনাকে এই ক্ষেত্রেই দেখতে হবে। মানে স্মল ক্যাপে যারা ইনভেস্ট করছেন তারাই দেখবেন, আপ ডাউনটা সবচেয়ে বেশি দেখবেন। যদিও এসআইপির ক্ষেত্রে সেটা কোনো ম্যাটার করে না, এসআইপির ক্ষেত্রে কোনোই ম্যাটার করে না, কিন্তু শর্ট টার্ম টার্গেট থাকলে কিছুটা হলেও ম্যাটার করে। সবসময় জেনে রাখবেন, যদি আপনারা স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করেন তাহলে একটু লং টার্মের টার্গেট রেখে করবেন। শান্তনুদা, কোন বয়সের জন্য এটা আইডিয়াল? দেখুন, 25 থেকে 35 বছরের মানুষদের জন্য স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করাটা আইডিয়াল। দেখুন, অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমরা যখন কাউকে ইনভেস্টমেন্ট সম্পর্কে গাইড করি, তখন আমরা তাদের টোটাল রিস্ক অ্যাপাটাইট আমরা অ্যানালাইসিস করি। তার কোথায় কোথায় অলরেডি ইনভেস্টমেন্ট আছে, কোথায় কতটা করা উচিত, টোটালটা নিয়ে আমরা ডিসকাশন করি। তার ডেট সিকিউরিটিসে কতটা আছে, ইন্স্যুরেন্স কভারেজ কতটা আছে, নর্মাল ইকুইটিতে কতটা আছে, গোল্ড বা আদার্স মাল্টি অ্যাসেটে কতটা আছে, এগুলো আমরা টোটালটাই তার সঙ্গে আলোচনা করি। সে আমাদের তার ইনভেস্টমেন্ট রিগার্ডিং বিষয় নিয়ে কথা বলে, তারপর আমরা একটা ডিসিশানে আসি। ওইভাবে তো হয় না, তবে এইটুকু আমরা জেনারেলি, মানে একটা জেনারেলাইজ কিছু স্টেটমেন্ট দেওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে। যেমন স্মল ক্যাপের ক্ষেত্রে আপনারা যারা একটু অল্প বয়স, মানে ওই 25 থেকে 35-এর মধ্যে, 30-এর মধ্যে,
তারাই যাবেন, ইনভেস্টমেন্ট করবেন। বেশি এজ হয়ে গেলে ওখানে না ঢোকাই ভালো, এবং ইনভেস্টমেন্ট করলে একটু লং টার্মের কথা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন। মানে অন্তত 10 থেকে 12 বছরের কথা ভেবে ইনভেস্টমেন্ট করবেন, সেটা আপনাদের পক্ষে ভালো হবে। আচ্ছা শান্তনুদা, এখানে কি লামসাম ইনভেস্টমেন্ট করা যায়? কখনোই করবেন না। স্মল ক্যাপে কখনো এককালীন টাকা ইনভেস্টমেন্ট করবেন না। এককালীন টাকা ইনভেস্টমেন্ট করার জন্য অনেক ভালো ভালো ফান্ড রয়েছে, বাছাই করা ফান্ড রয়েছে। কখনো স্মল ক্যাপে কিন্তু এককালীন টাকা ইনভেস্টমেন্ট করবেন না, উচিত না। এইবার প্রশ্ন হলো, আচ্ছা শান্তনুদা, এর মধ্যে কি ট্যাক্সেশনের ব্যাপারটা কেমন আছে? দেখুন, ট্যাক্সের ব্যাপারটা নর্মাল মিউচুয়াল ফান্ডে যা থাকে, আপনি যদি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 12.5% যেটা আছে সেটাই আছে। মানে আপনি যদি ধরুন 5 লাখ ইনভেস্ট করেছেন, আপনার 6,25,000 হয়েছে, সেটা 1,25,000 টাকা বেড়েছে, তাহলে আপনার 1 পয়সাও ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি 6,50,000 হয়, তাহলে 1,25,000 ছাড় থাকে, বাদবাকি যে 25,000 আছে তার উপর আপনার কিন্তু 12.5% ট্যাক্স দিতে হবে। নর্মাল যেমন মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন নিয়ম আছে, সেই অনুযায়ী আপনাকে এখানে এক্ষেত্রে ট্যাক্স দিতে হবে। এবার ঘটনা হচ্ছে, অনেকেই প্রশ্ন করবেন, স্মল ক্যাপে আমরা যদি ইনভেস্টমেন্ট করি, সেই ক্ষেত্রে ধরুন আমি ইনভেস্টমেন্ট করলাম 1,000 টাকা করে, এসআইপি করলাম, ঠিক আছে। আমি যদি একটু লং টার্মে ইনভেস্টমেন্ট করি, তাহলে আমরা কত রিটার্ন পেতে পারি? দেখুন, আমরা এখনও পর্যন্ত দেখেছি 15 থেকে 18% রিটার্ন পাওয়া যায় অনায়াসে। আপনি যদি একটু লং টার্মে যান, 15 থেকে 18% অনায়াসে পাবেন। এবং ভারতবর্ষের অর্থনীতি যেদিকে এগোচ্ছে বা যেদিকে যাচ্ছে, তাতে আপনি যদি বেশি লং টার্মে ভাবতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু রিটার্নটা অনেক বেশি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। তো আর ইনভেস্টমেন্ট রিগার্ডিং যদি কোনো কিছু আলোচনা থাকে, আমি তো জানেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি মানুষের সঙ্গে, মানুষকে গাইড করে থাকি, এবং ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, মেডিক্লেম, লাইফ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, পুরো ব্যাপারটাই আমি দেখি। তো যদি কোনো কারোর আলোচনা করার প্রয়োজন হয়, আলোচনা করার জন্য নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, আলোচনা করব অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগলো বা কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে, কমেন্ট করে জানাবেন, সেটা নিয়েও ভিডিও করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।